চাঁদনি আপার দেবর আমার বুকে হাত দিয়েছে আপা, আমি খুব ব্যথা পেয়েছি জানো, কি বিশ্রী ছোঁয়া। 5 বছর বয়সী ছোট বোনের মুখে এমন বিশ্রী কথা শুনতেই শরীরটা শিরশির হয়ে কেঁপে উঠল চিত্রার। ঘুমার্ত মুখখানি রাগে লাল বর্ণ ধারণ করলো। বোনের দিকে দৃষ্টি দিতেই দেখলো ছোট্ট মেয়েটির ভয়ে কেমন গুটিসুটি হয়ে আছে। তাড়াতাড়ি বোনকে নিজের দুহাতে আগলে নিল সে। হতগম্ব কণ্ঠে বলল, দেখি তো আমার চেরি সোনা, জামাটা একটু সরাও। আপা একটু দেখি। সবচেয়ে নিকটতম ভরসার স্থান পেয়ে বাচ্চাটি নির্দ্বিধায় জামা সরালো। জামা সরাতে আটকে উঠল চিত্রা। কেমন লাল হয়ে গেছে মেয়েটার সাথে ধবধবে চামড়াটা, কি ভীষণ বিশ্রী ভাবেই না ছুঁয়েছে এতটুকু বাচ্চাটাকে। ভাবতেই ঘৃণায় টইটম্বুর হয়ে গেল চিত্রার শরীরের প্রতিটি শিরা উপশিরা। খেপে উঠল সে। অথচ বাড়ি ভর্তি এত মানুষ, ঝোঁকের বসে কিছু বলে বসলে তা খেসারত না করে আবার ছোট চেরিকে দিতে হয়। বিরক্ত, রাগ দুটি অনুভূতি মিলেমিশে একাকার হয়ে যখন আন্দোলন শুরু হলো চিত্রার মস্তিষ্কে, তখন বাইরে থেকে তার ডাক ভেসে এলো। আজ বড় বোন চাঁদনির গর্ভকালীন সময়ের 7 মাস পূর্ণ হওয়ার ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে চাঁদনির শ্বশুরবাড়ির লোকজন এসেছে। অবশ্য তার বড় বোন নয় চাঁদনি, তার বড় চাচার মেয়ে হলো চাঁদনি আপা। আর ছোট চেরিও তার আপন বোন নয়, ছোট চাচার মেয়ে হলো চেরি। চেরির পূর্ণ নাম হলো তৃণলতা। তিনি আদর করে সবাই বাচ্চাটিকে চেরি বলে। আর মেয়েটা চেরি ফলের মতোই সুন্দর, আদুরে ও গোলগাল। তাই তো এতটুকু বাচ্চা আজে বাজে ছোঁয়ার শিকার হলো। চিত্রাদের পরিবারটা বেশ বড় পরিবার বলা হয়। চিত্রার মা বাবা, বড় চাচা চাচি, ছোট চাচা চাচি, চিত্রার আপন বড় ভাই তুহিন, বড় চাচার 2 ছেলে দিহান আর দিশান, ফুপি আর ফুপির একমাত্র ছেলে। আর সবচেয়ে ছোট সদস্য হলো অনয় ও চেরি। চেরির আরেকজন বড় বোন যে চিত্রার বড়, ওহি আপা ও চিত্রা নিজে। চাঁদনির বড় চাচার মেয়ে, কিন্তু তার বিয়ে হয়েছে বিধায় এ পরিবারের দলে আর টানাই হয় না, কারণ সে এখন অন্যের ঘরের। একমাত্র চাঁদনির বিয়ে হওয়ার ফলে এত বড় পরিবারে একজন মাত্র সদস্য কমেছে। আপা, আম্মু শুনলে তো আমায় বকবে তাই না? আম্মু তো বলে এত দুষ্টুমি না করতে, অচেনা কারোর সাথে না খেলতে। আমি কিভাবে জানবো ওই ভাইয়াটা আমাকে চকলেটের কথা বলে এমন ব্যথা দিবে? অন্ধকার ঘরে ডেকে নিয়ে খারাপ কাজ করার জন্য আমি আর দুষ্টুমিই করব না আপা। চেরির এমন অসহায়ত্ব দেখে বুক ভার করে কান্না এলো চিত্রার। বয়স তো, তাই আবেগের স্রোতে কান্নাটাই আসে প্রথমে। কিন্তু সে কাঁদবে না মেয়েটার সামনে, তাহলে মেয়েটা আরো বেশি ভয় পেয়ে যাবে। কণ্ঠনালীতে আটকে থাকা কান্নার স্রোতটা গিলে ফেলল চিত্রা। খুব কষ্টে মুখে হাসি হাসি ভাব ফুটিয়ে বলল, কেন খেলবে না তুমি? হ্যাঁ, অবশ্যই খেলবে আপা, আছি না তোমার সাথে, কেউ কিছু করবে না। আর দেখো, তুমি কেবল ওই পচা ভাইয়ার রুমের সামনে আর যাবে না, কেমন? মনে থাকবে তো? অবুঝ চেরি ডানে বামে মাথা নাড়ালো। কি নিষ্পাপ ছোট মুখখানা, টানা টানা মায়া মায়ের চোখ দুটি বাচ্চাটার। অনেক ফর্সা আর স্বাস্থ্য ভালো হওয়ায় ভীষণ আদুরে লাগে মেয়েটাকে। আর এই ছোট্ট মেয়েটার শরীরে হাত দিতে নাকি বাঁধেনি ওই লোকটার। কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে, এত সহজে তো ছাড়া যাবে না এই অসভ্যটাকে। বোনের মুখখানা ধুয়ে সুন্দর করে চুলগুলো বেঁধে দিল চিত্রা। কান্না করতে করতে লাল হয়ে গেছে বাচ্চার মুখ। পরে না যেন বুকের সবটুকু স্নেহ ঢেলে দিল মেয়েটার তরে। চেরিকে তৈরি করে চিত্রা নিজেও গোসল করে এলো। মাত্রই কলেজ থেকে এসেছিল সে, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার। তাই এখন নির্বাচনী পরীক্ষার অনুষ্ঠিত হচ্ছে কলেজে। সেই সুবাদে বাড়ির অনুষ্ঠান থাকা সত্ত্বেও তাকে কলেজে যেতে হয়েছিল। সে অবশ্য তত উন্নত শ্রেণীর ছাত্র নয়, কোনো মতে চলনসহ রেজাল্ট হলেই সে সন্তুষ্ট। ভাদ্রের উত্তপ্ত গরম পরিবেশ, আর সেই গরম দিয়ে এসে হুট করে এই ঘটনার সম্মুখীন হওয়াটাকে বিরক্তিতে তেতো ভাব চলে এলো তার শরীরে। গোসল করায় আপাতত কিছুটা শান্তি মিলছে। গোসল করে লাল টকটকে একটা 3 পিস পরলো চিত্রা। এতপর চেরির হাত ধরে বাড়ির বাগানের দিকে এগিয়ে গেল। মূলত অনুষ্ঠানটা সেখানেই। বিরাট আয়োজন করা হয়েছে চাঁদনির জন্য। কত রকমের খাবারের যে আয়োজন করা হয়েছে তা হিসেব করেও শেষ করা যাবে না যেন। চিত্রা ছুটে এসেই ধপ করে তার আপুর পাশ ঘেঁষে বসে পড়লো। চিত্রাকে দেখে ভারী পেটের গোলগাল ফর্সা ধবধবে চাঁদনি মুচকি হাসলো। বাম গালটা টেনে দিয়ে বলল, কই ছিলি চিতাবাঘ? এতক্ষণ লাগিয়ে কি পরীক্ষা দিয়েছিস শুনি? পরীক্ষাকে এত সিরিয়াসলি নেওয়ার মেয়ে তো তুই না, কি ব্যাপার শুনি? বড় আপার দিকে আর চোখে তাকিয়ে মুখ বাঁকালো চিত্রা। বেশ ভাব নিয়েই বলল, তোমাদের মতন জজ ব্যারিস্টার হওয়ার মতন ছাত্রী হয়তো না, তাই বলে পাশ মার্কটা তুলবো না?
বাবাকে তো চেনো, ফেল করার অপরাধে না আবার জেলে দিয়ে দেয়। নিজের ক্ষমতার যে দাপট দেখায় সে। কথাটা বলেই যে হাসলো চিত্রা। মেয়েটি তার বাবাকে বেশ ভয় পায়। একমাত্র নিজের বাবাকে ছাড়া পুরো পৃথিবীকে উত্তক্ত করার ক্ষমতা আছে। বাবার সাথে তার যেন শীতল একটা যুদ্ধ প্রতিনিয়ত হয়, তা সবারই জানা আছে। তবুও নিজের বাবাকে তো আর এমন কথা বলা শোভা পায় না। সেজন্য চাঁদনি চোখ রাঙালো, ছোট ধমক দিয়ে বলল, এমন বলে না চিতাভাগ, তুই না ভদ্র মেয়ে? হ্যাঁ, আমি কি তা অস্বীকার করেছি? ভদ্র বলেই তো পিছে পিছে বলছি, অভদ্র হলে মুখের সামনে বলতাম। কথাটা বলেই ফিকেল হাসলো চিত্রা। চাঁদনি চেয়েও রাগি রাগি মুখ করে রাখতে পারলো না। চিত্রাটা এমনই, যেখানেই থাকবে সেখানেই হাসির মেলা বসবে। চাঁদনি আর চিত্রার কথার মাঝে চোখের গোল গোল চশমা ঠেলতে ঠেলতে হরেক পদের ভাজার থালা নিয়ে উপস্থিত হলো ওহি। ঘাড় অব্দি চুলগুলো গরমে বেশ বিরক্ত করছে তাকে। ওহির মুখমণ্ডলে একটা নিষ্পাপ নিষ্পাপ ভাব থাকে সব সময়, আর মেয়েটা বেশ গম্ভীর। বড় পিতলের থালাটার মাঝে 7 রকমের ভাজাভুজি। ভারী থালাটা চাঁদনির সামনে রেখে ক্লান্ত হয়ে এলো সে। সব খাবার আপাতত চলে এসেছে। থালাটা রেখে উন্না দিয়ে মুখটা মুছে নিল ওহি। চেরিকে নিজের দিকে টেনে নিয়ে ধীরস্বরে বলল, তোমার খিদে লেগেছে চেরি? আপা কি তোমাকে খাবার খাইয়ে দিব? ছোট চেরি ওহির কোমরের দিকে জামা আঁকড়ে ডানে মামে মাথা নাড়িয়ে বলল, বড় আপার খাওয়া হোক, তারপর আমি খাবো। চিত্রা আপা খাইয়ে দিবে। চেরির কথাটা ভালো লাগলো না ওহির। বিরক্তিতে নাক মুখ কুচকে বলল, তোমার চিত্রা আপা নিজের খাবার নিজে খেতে পারে না নাকি যে তোমাকে খাইয়ে দিবে? ওহির মুখে ভেঙচি কাটলো চিত্রা। চেরির দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল, তোমার মেজো আপা অনেক খেতে পারে বুঝলে, তাই তো এমন কঠিন লাহান খেতে পারে বুঝলে, তাই তো এমন কাঠির লাহান শুকনা। এই চিত্রা কেমন ভাষা ব্যবহার করিস বাড়িতে? তোর সাথে থেকে চেরি এসব শেখে? ওহির নাক মুখ চিটকানো কথায় ফিক করে হেসে দিল চিত্রা। হাসতে হাসতে বলল, ছোট আপা তুমি তো শিক্ষক হবে তাই না? তোমার সাথে পারফেক্ট মানাবে এই পেশা। এখন তোমার মাঝে একটা মাস্টারনি ভাব আছে, সমস্যা নাই, তুমি আমাদের দিয়েই প্রথম প্র্যাকটিসটা করতে পারো, আমরা মাইন্ড করব না। চিত্রার কথার তালে চাঁদনিও হাসলো। ওহি কপাল কুঁচকে দাঁড়িয়ে রইল উত্তরবিহীন। চিত্রার সাথে কথা বলাটাই এক ধরনের বোকামি, আর ওহি বরাবরই নিজের ভীষণ চালাক দাবি করে। পুরো বাগান ভর্তি নিজেদের বাড়িতে মানুষ গিজগিজ করছে। মাত্রই অনুষ্ঠান শুরু হবে, হুট করে কোট প্যান্ট পরা চাঁদনির দেবরটা হাজির হলো। ধপ করে বসে পড়লো চিত্রার পাশে। তাকে দেখতেই গুটিয়ে গেল ছোট চেরি। চিত্রার হাসি হাসি মুখটা অমানিসার ছায়া দেখা দিল। মুখ আধার করে সে চাঁদনির পাশ থেকে উঠে গিয়ে চেরির সাথে দাঁড়ালো। চাঁদনির দেবর মাহিন সবার দিকে তাকিয়ে কেমন হাসলো। গদগদ কণ্ঠে চিত্রার উদ্দেশ্যে বলল, আরে আরে বেআইন সাহেবা, উঠে পড়লেন যে? আমার পাশে বসলে কি ক্ষয় হয়ে যাবে নাকি শরীর? চিত্রা মুখ বাঁকালো, অন্যদিকে তাকিয়ে বলল, আপনার তো অনেক কারেন্ট, যদি শক খেয়ে যায়। চিত্রার এহেন কথা চাঁদনি কোন রকমে নিজের হাসি মুখটা বজায় রাখলো। বোনের এমন ভঙ্গির কথা তার ততটা পছন্দ হয়নি। সেটা প্রকাশ করতে না পারার কারণে আপ্রাণ চেষ্টা চালালো ভেতরে ভেতরে। চিত্রা বড় ভাই তুহিন এগিয়ে এলো বোনদের দিকে। বেশ গম্ভীর স্বরে বলল, চিত্রা যা তুই এখন একটু ছাদের মরিচ গাছ থেকে কালো কালো কয়েকটা মরিচ তুলে আন। জানিস না চাঁদনির এর মরিচের গ্রান পেলেই খুশি হয়ে যায়, জানিয়ে আয়। ভাইজান, বড় আপার পেটের ছোট্ট বাবুটা ঝাল খেতে পারবে? চেরির প্রশ্নে হাসলো তুহিন। মাথায় আদুরে হাত বুলিয়ে বলল, হ্যাঁ খেতে পারবে চেরি, ও তো খুব সাহসী বাবু, তাই পারবে। ঝাল না খেলে তো বড় হবে কিভাবে? ঝাল না খেলে বড় হওয়া যায় না বুঝি? এজন্যই কি বাহার ভাই এত ঝাল খায়? তাই তো বলি, বাহার ভাই এত বড় কেন? তুহিন মিষ্টি হেসে চেরির গাল টেনে দিল। অতঃপর চোখের ইশারায় চিত্রাকে মরিচ আনার তাগাদা দিল। যেই না চিত্রা যেতে নিবে তদন্যে চিত্রার বড় চাচি হাজির হয়। ব্যতিব্যস্ত কণ্ঠে বললেন, আহা দুপুর হয়ে এলো যে, অনুষ্ঠান শুরু করতে হবে। চিত্রার মা, যা তো বাহারকেও ডেকে আন। এক দৌড়ে যাবি, এক দৌড়ে আসবি, যা। চিত্রা মাথা দুলিয়ে ছুট লাগালো ছাদের দিকে। তবে যাওয়ার আগে চেরিকে ছোট্ট আপার সাথে থাকার নির্দেশ দিয়ে গেল ভীষণ সাবধানে। ছাদে টুকটাক সবজি গাছের পাশাপাশি অনেক রকমের ফুল গাছ অবস্থিত। বিভিন্ন ধরনের ফুল সংরক্ষণ করাই যেন চিত্রার কাজ। তার ভীষণ ভালো লাগে এই কাজ করতে, তাই তো ছাদে প্রবেশ করার সাথে সাথেই পা বাড়ালো ফুল গাছের দিকে। কয়েকদিন আগে 3টি ফুল গাছের চারা গাছ লাগিয়েছিল। আজ সবগুলোই কি সুন্দর হাসি হাসি ফুটন্ত মুখ দেখা যাচ্ছে।
চিত্রা মুগ্ধতা সামলাতে না পেরে পত্রলেখা, সন্ধ্যা ও রঙ্গন ফুলের গাছ থেকে একটা একটা করে ফুল ছিঁড়ে নিল। এই ফুলের গাছগুলো ততটা সহজলভ্য নয়। কিছুদিন আগে যেন এই 3টি ফুলের গাছ জন্য হা হুতাশ করছিল, তখনই ছাদে দেখা যায় এই ফুলের গাছ। চিত্রা জানে ভাইজান বা বড় চাচা ছাড়া এ কাজ কেউ করবে না, কারণ তারা দুজনই চিত্রার সকল আবদার পূরণ করার জন্য সর্বোচ্চ সচেষ্ট থাকে, আর চিত্রার আবদার যেন তাদের কাছেই। আনমনে ফুলগুলো মাথায় গুজতেই পেছন থেকে ভরাট পুরুষালী কণ্ঠ ভেসে এলে, এই মেয়ে, ফুল ছিঁড়ছো কেন? গাছের ফুল গাছেই শোভা পায়, তাকে ছিঁড়ে নিজের চুলে গোজার কোনো মহত্ব নেই। গম্ভীর পুরুষালীর কণ্ঠের এক ধমকে বিরক্ত হলো চিত্রা। সেই বিরক্ত ভাব কপাল কুঁচকে ঝেড়ে ফেলে বলল, গাছটা কি আপনার? আপনার তো না। গাছটা কি তোমার? তোমারও তো নয়। গাছটা বর্তমানে যেখানে অবস্থানরত সে মাটির ওপর দাঁড়িয়ে আছে, গাছটা এখন তার। লোকটি যে বরাবরের যুক্তিতে পারদর্শী চিত্রা তা জানে, তাই এই গম্ভীর মানবকে বিব্রত বোধ করাতে কুটিল হেসে বলল, আপনিও তো আমার বাড়িতেই অবস্থান করছেন, তাহলে আপনি কি আমার? প্রশ্ন শুনে লোকটা হাসলেন। চিত্রার মাথায় যে অসৎ বুদ্ধির ছড়াছড়ি সেটা তার ভালোই জানা আছে, তাই তার 2 আঙ্গুলের মাঝায় থাকা সিগারেটটা শেষ টান দিয়ে ধোঁয়াগুলো আকাশপানে উড়িয়ে কেমন সতর্ক কণ্ঠে বললেন, আমাকে জ্বালাতে এসো না মেয়ে, নিজেই জ্বলে যাবে। চিত্রা মুখ গুমরা মুখে বলল, নিজের আপান অনুষ্ঠান শুরুর পর্যায়ে, আপনাকে ডাকছে বড় চাচি। আমি গিয়ে কি করব? তোমার আপা কিভাবে এত খাবার খায় সেটা দেখবো? চিত্রার পাদরে বিরক্তির ভাব বাড়লো। মরিচ গাছের দিকে যেতে যেতে বলল, একদম আপনার গাছেরা ভাব আমাকে দেখাবেন না। যেতে মন চাইলে যাবেন, না হয় যাবেন না। অনুষ্ঠান তো আর আমার না যে আপনার পায়ে ধরে নিয়ে যাব। আর তাছাড়া আপনি তো সবসময় বাসায় থাকেন না, আজ আছেন বলেই ডাকছে। আমি গেলে তো তোমার হিটলার বাপ নাক মুখ কুচকাবে। যাই হোক, একটু উনার শিরায় উপশিরায় বিরক্ত ছড়িয়ে আসি। চিত্রা আর কোনো উত্তর দিল না। মরিচ গাছের দিকে এগিয়ে গেল সে। লোকটার বাউন্ডলে ছন্নছাড়া ভাবটা ঠিক পছন্দ না তার। বাবা মেয়ের এদিকে ভীষণ মিল, দুজনেই এক ছেলেকে দেখতে পারে না। বাহার ভাইয়ের ধপধপ চলে যাওয়ার শব্দ শোনা গেল। যেতে যেতে বললেন, শোনো মেয়ে, আমি ছুঁয়ে দিলে পরে অকালেই যাবে ঝরে, গলে যাবে যে বরফ গলে না। চিত্রা তাকিয়ে রইল লোকটার দিকে। শ্যামলা ছিপছিপে গড়নের লোকটার এমন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, মাথা ভর্তি ঝাঁকড়া চুলগুলো যেন হেলে ডুলে পড়ছে, সিগারেটের ফুকে যাওয়া ঠোঁটেও যেন আরেক প্রকারের মাদকতা আছে। পুড়ে যাওয়া গাঢ় খয়েরি রঙের ঠোঁটটাকে বহুরূপী ডালিয়া মনে হয়। চিত্রার ভাবটার মাঝেই নিচ থেকে হইচই ভেসে এলো। চিত্রা দৌড়ে ছাদের কার্নিশ ঘেঁষে নিচে তাকাতে দেখলো মাহিন গাল ধরে দাঁড়িয়ে আছে, আর তার সামনে বেশ গাছাড়া ভাব নিয়ে 2 হাতে পকেটে গুজে দাঁড়িয়ে আছেন বাহার ভাই। ঝড় ঝড় রোদ্দুরে ঘামে ভিজে ঝপঝপে হয়ে আছে প্রত্যেকের শরীর। সাথে সাথে আসমিক ঘটনা। ধূপধাপ পা ফেলে তদন্নে ছুটে এসেছে চিত্রা। মাহিন গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেও বোধ হয় বুঝতে পারছে না চরের কারণটা কি। তুহিন এগিয়ে এলো প্রথমে, কোন রকম উচ্চবাচ্য না করে শীতল কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে বাহার ভাই? মাহিন কিছু করেছে? বাহার ভাই যে সবে একটা অদ্ভুত কাজ করেছেন সেটার কোনো ছাপ নেই তার মুখমণ্ডলে, বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বললেন, আমি মানুষকে শুধু শুধু কিছু দিই না, জানোই তো। নিশ্চয়ই সে দেওয়ার মতন কাজ করেছে, তাই দিয়েছি। তুহিন মাহিনের দিকে তাকালো। বাহার ভাই সোজাসাপটা উত্তর দিবেন না, এটা সে বেশ ভালো করেই জানে। বাহারের চরিত্রের সাথে সোজাসাপটা উত্তরটা আশা করা এক ধরনের বোকামি, তাই সে দ্বিতীয় প্রশ্নটা মাহিনকেই করলো, কি করেছো মাহিন? ততক্ষণে মাহিন হতভম্ব ভাব কেটে গেল। অবাক কণ্ঠে বলল, আমি তো কিছুই করিনি। বাহার ভাই পকেটে হাত গুজেই হাসলেন, ক্ষীণ হাসি। কিন্তু ততক্ষণে মাহিনের পরিবার খেপে গেল। হইচই ছুটে এলেন মাহিনের মা, মানে চাঁদনির শাশুড়ি। আঙ্গুল উঁচিয়ে বাহারের দিকে তাক করে দাঁত কিরমির করে বলতে লাগলেন, এই ছেলে, এই তোমার সাহস কিভাবে হলো আমার ছেলের গায়ে হাত তোলার? কিছুই তো করলাম না আন্টি, সাহসের কি দেখলেন এখনো? মাহিনের দাঁত কিরমির করার প্রশ্নের জবাবে এমন উত্তর যেন অনাকাঙ্ক্ষিত ছিল। দূর হতে চিত্রার ভয়ে হাত পা কাঁপছে। এখানে তার বাবা উপস্থিত না থাকলেও হয়তো ভয় তাকে কাবু করতে পারত না, অথচ তার বাবা রক্ত লাল চক্ষু নিয়ে তাকিয়ে আছেন। ঘটনা বিগড়াতে যে বেশি সময় লাগবে না তা বুঝতে বেশি সময় লাগলো না চিত্রার। মাহিনের মা লতা বেগমের রাগ চক্রাবৃদ্ধি আকারে বাড়ল। বেছে বেছে তিনি চিত্রার বাবা নুরুল সর্দারের দিকে তাকিয়ে চোখ দিয়ে অগ্নিবর্ষণ করে বললেন, ভাই সাহেব, আপনারা হা করে সবটা দেখছেন। বাহিরের একটা উটকো ছেলে আপনাদের সামনে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেললো, অথচ আপনারা নিশ্চুপ, ছেলেটাকে ধমকও দিচ্ছেন না।
ওনারা ধমকের পর অন্তত বাহার করে না আন্টি। ভুল জায়গায় ভুল তথ্য প্রেরণ করাটা বোধহয় মহিলা সমাজের কাজ। এবারও বাহারের ভয়ের কণ্ঠ স্বাভাবিক, তবে স্বাভাবিক থাকতে পারলেন না নুরুল সওদাগর। ধমকের স্বরে বলে উঠলেন, এই অভদ্র ছেলে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? অন্যায় করেছো, অথচ ন্যূনতম লজ্জাবোধ নেই। লজ্জাবোধের ফ্যাশনটা আমার ঠিক কাজ করে না, আর ভুল জায়গায় তো আরো কাজ করে না। সূর্যের তেজ বাড়ল, সাথে তরবড় করে নুরুল সওদাগরের রাগ। বড় বড় পা ফেলে এগিয়ে এলেন বাহারের দিকে। বাহার ভাইয়ের বুকের বাম পাশটা ধাক্কা দিলেন শরীরের সর্বশক্তি দিয়ে। লোকটা দুপা পিছিয়ে গেলেন অপ্রত্যাশিত ধাক্কায়, অথচ কোনো প্রতিক্রিয়াই দেখালেন না নুরুল সওদাগরকে। বরং কোনো বাক্য ব্যয় ছাড়াই বিরাট আরেকটা চড় বসালেন মাহিনের গালে। পরিস্থিতি আরেক ধাপ হতভম্ব হলো। সবাই কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। নুরুল সওদাগর বোধহয় কম হতভম্ব হলেন। বাহার ভাই যেন অদৃশ্যভাবে চড়টা তাকেই দিলেন। নুরুল সওদাগরের মতন শক্ত কঠোর পুরুষ ভাষা হারালেন। নিজের বড় ভাইয়ের দিকে তাকালেন হতভম্ব চোখে। কোনো রকম উচ্চারণ করলেন না, বড় ভাই আপনি দেখলেন তো? ছাদের কার্নিশ ঘেঁষে অনবরত কাক শোরগোল তুলল। পরিবেশ যেন প্রয়োজনের তুলনায় শীতল। চিত্রার বড় গলা পরিষ্কার করে যখন বাহার ভাইয়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন, তখন বাহার ভাই সবাইকে অবাক করে তৃতীয় তথাপি শেষ চড়টা মারলেন মাহিনের ডান গালে, এবং সবাইকে অবাকের চরম পর্যায়ে দিয়ে পকেট থেকে সিগারেট বের করে হেলতে দুলতে চলে গেলেন বাড়ির মেইন গেট পেরিয়ে। সবাই কেবল তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। বর্তমানে এই তাকিয়ে থাকাটাই যেন উত্তম হয়ে দাঁড়ালো সবার কাছে। লতা বেগম তার পাশের চেয়ারটায় ধপ করে বসে পড়লেন। এতক্ষণের ঘটা কর্মকাণ্ড যেন সবাইকে নেহাত ভ্রম মনে হলো। বাহার যখন গেট পেরিয়ে অদৃশ্য হলো,